মাননীয় আদালত, বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ জুলাই বিপ্লবের সেই সব ভিকটিমদের যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব অকুতভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিক, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। Much obliged, Your Lordship. This is the opening speech from the Chief Prosecutor. My Lord, we have submitted formal charge containing 135 pages, along with the other documents which contains 8,747 pages. এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা, মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। ইওর লর্ডশিপস, এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য, ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়, 2000 আপনি ফর্মাল চার্জে ইন্ডেক্স তৈরি করলে ভালো হয়। মালট, এখানে আমরা যদিও হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে সিকিউরিটি দিলে অসুবিধা নাই। মালট, সাবমিট এন ইন্ডেক্স। মালট, উইল ডু। মালট, ফর্মাল চার্জের আমাদের এখানে আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। মালট, আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুস সোবহান তরফদার, বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, বিজ্ঞ প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার, বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান, বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ, বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না, বিজ্ঞ প্রসিকিউটর SM মইনুল করিম, বিজ্ঞ প্রসিকিউটর শাইখ মাহাদি, বিজ্ঞ প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিজ্ঞ প্রসিকিউটর SM তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মালট, আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারউদ্দিন খান পাঠান, সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন, তারাও উপস্থিত আছেন। মালট, ফর্মাল চার্জ 135 পৃষ্ঠার। আমরা সমস্ত কিছু আদালতে এই মুহূর্তে পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব। প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব, সামান্য কিছু অংশ, আর সামান্য কিছু অংশ জনাব আব্দুস সোবহান তরফদার সাহেব, এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্লেস করবো। এই ইয়েস ম্যাডাম, that we will do. মালট, শুরুতে প্রথম অংশটুকু উপস্থাপনের জন্য আমাদের মাননীয় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। মাছ প্রশ্ন। মাননীয় আদালত, লার্নেড চিফ প্রসিকিউটর সাহেবের বক্তব্যের ধারাবাহিকতা যেটা বলতে চাই, এই মামলার ট্রাইব্যুনাল প্লেস করলে ভালো। ট্রাইব্যুনাল, মাননীয় ট্রাইব্যুনাল শুরুতে মেলট বলেছি যে সরি মেলট, এই ট্রাইব্যুনালের যে মামলাটার আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি, সেই ফর্মাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল, অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত 14/8/24 তারিখে, যেটা 127 হিসাবে নিবন্ধিত হয়েছিল। এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জানে আলম খান। পরবর্তীতে তার পরিবর্তন করে আরেকজন তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন PPM শেবরা নিযুক্ত হয়েছিলেন। এনাকে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা জনাব তানভীর হাসান জোহা।
তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন 12/5/2000 জনাব আলমগীর 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলার তদন্তে সংগৃহীত যে সমস্ত তথ্য উপাত্ত, পত্র পত্রিকা, তথ্য উপাত্তের মধ্যে ছিল পত্র পত্রিকা, ভিডিও, অডিও কল এবং আর অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা এই ফরমাল চার্জ তৈরি করেছি জনাব আলমগীর সাহেবের সহায়তায়। সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল, কিভাবে দেশে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার কিছু ধারাবাহিক বর্ণনা মাননীয় ট্রাইব্যুনালে দেওয়া প্রয়োজনীয়তা অনুভব করছি। বাংলাদেশে ফ্যাসিবাদ এই আওয়ামী লীগ দুঃশাসনের ইতিহাস 24 বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি, মূল অবস্থানটা দেখেছি। জুলাই বিপ্লব 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী এবং সর্বকাশী একনায়কতন্ত্রকে উৎখাত করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলন দমনার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 14 দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক নিপীড়ন যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছিল। এতে প্রায় 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, 25 সহস্রাধিক মানুষের আহত, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হচ্ছে। আওয়ামী এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল, জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে কিছু আলোচনা দরকার। সদ্য স্বাধীন দেশ একটা সম্ভাবনায় দেশ হিসাবে, গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও 1971 সালে স্বাধীন হলেও স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল, যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, গুম করা হয়েছিল এবং শুধু তাই নয়, এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল যাতে তাদের কৃত যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই সেটা মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করতে চাই, প্রথম সংসদীয় নির্বাচন। আমরা 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন যা ওনাকে লাইলাতুল ইলেকশনও বলেন, তারপরে আমি এবং দাবির নির্বাচন বহু আলোচনা শুনেছি, কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল 1973 সালের প্রথম সংসদীয় নির্বাচনে। ওই সময় বিরোধী কণ্ঠস্বর তেমন ছিল না বললেই চলে। একমাত্র বিরোধী কণ্ঠস্বর মেজর জলিল সাহেব নির্বাচিত হবেন এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে জনগণের রায়কে ভুলণ্ডিত করার জন্য বরিশাল থেকে তার নির্বাচনী এলাকায় হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছিল, পরাজিত দেখানো হয়েছিল। আমরা প্রত্যেকটা যে অভিযোগে এখানে আনয়ন করেছি, বর্ণনা দিয়েছি, তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই 5টা ভলিউমে আমরা দাখিল করেছি। এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আর একটা দিক হচ্ছে 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন। একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন 15,000-এর বেশি লোক মারা যেত। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন, স্বাধীনতা
মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে 4th সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়, সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে। সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে কোনো প্রার্থী হওয়ার কোনো সুযোগ ছিল না, যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন। এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা, দৈনিক বাংলা, ডেইলি বাংলাদেশ টাইমস, ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এই 4টি অনুমোদিত পত্রিকাতেও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়। বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয়। এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়, দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রের দিকে ধাবিত করে। বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ব্যারিস্টার মইনুল হোসেন। বাকশালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাব মঈনুদ্দিন আহমেদ মানিক সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃযাত্রা শুরু করে। এই সুযোগে বাকশাল চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মোড়কে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসীন হয়ে তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ করে শেয়ার বাজার লুট করে। 2001 সালে সাধারণ নির্বাচনে 4 দলীয় জোটের কাছে তারা নির্বাচনে পরাজিত হয়। 2008 সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকেই গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশালী একনায়কতন্ত্র নতুন আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে 15 বছর, তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করেছি। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা। জি, এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি। এক হচ্ছে 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। 2রা জানুয়ারি 2007 সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক জোরে ক্ষমতায় এসে তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 130টা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে 2014 সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর 2018 সালের নিশিরাতের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকে। এরপরে এই 2018 সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবনী শক্তির মূলে আবিষ্কার করলেন আমি এবং দামির নির্বাচন। যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না, এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসেবে দান করালেন। অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে, সরকার বিরোধী দল বলছে সরকার দুর্নীতি করছে, অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে, আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান। এইটা আমরা দেখেছি। এই নির্বাচনে আগের দিন এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে 28% ভোট কাস্ট হয়েছে। পিছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না, বলে দেন 42%, 40%। এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে
মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে ভুলণ্ঠিত করা হয়েছিল মানুষের রায়কে, কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসাবে। রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা, এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন। এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো বাড়ি বিদেশে আছে, সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির। আবার বেগমপাড়া গঠন করা হয়েছে, উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে। খরচ হচ্ছে 1000 কোটি টাকা, দেখানো হচ্ছে 5000 কোটি টাকা। দলীয় আনুগত্য বিবেচনায় বিচারপতিদের নিয়োগ, এই বিষয়টা আমি আর করতে চাচ্ছি না। দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দলমত নির্বাচনে মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের নজিরবিহীন উদাহরণ, এই বিষয়টি আমরা একটু আলোকপাত করতে চাই। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তির বা একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত অপরাধের বিচারের জন্য। এই বিচারে যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লালসায়, উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্যদের সাথে গোপনে যোগাযোগ করতেন। অন্যান্য বিচারপতিরা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করতেন, কিভাবে জাজমেন্ট দিতে হবে, কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, এবং এরপরেও তারা দেখুন রায় তৈরি করতে পারতেন না। এই জন্য তারা বিদেশি এক ব্যক্তির সাথে যোগাযোগ করে রায়ের কাঠামো লিখে নিতেন। বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল 75 সালের 15ই আগস্টের পর থেকে, সেটাকে পরিবর্তন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে নিয়ে যাওয়া হয়েছিল। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় কেউ যদি সরকারের কোনো বিরোধিতা করতেন, কোন দল যদি বিরোধিতা করতেন, তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা করতেন তাদেরকে নিয়ে যে গুম করে দেওয়া হতো, অনেকে খুন করে দেওয়া হতো। এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকর্মের কোনো প্রতিবাদ না করে। পৃষ্ঠা 23। মিজানুল ইসলাম। মিজানুল ইসলাম, হ্যালো, মিজানুল ইসলাম। পেজ 19 এ যেটা বলছেন জি। বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ প্রচেষ্টা এবং প্রধান বলেন, আমরা তো বুঝতে পারি না কি। Yes, madam. Page 19. সাবেক প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও রায়ের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সংক্ষিপ্ত রায় প্রদান পূর্বক জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে। এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্ট, রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগে শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। জি, কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে বিচারপতি এস.কে. সিনহা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বিরোধের প্রেক্ষিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নজিরবিহীন ভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে প্রথমে দেশত্যাগ ও পরে পদত্যাগ করতে বাধ্য করে। এটার তথ্যসূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এবং জি, এরপরে পিলখানা ট্র্যাজেডি। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে, পরের পৃষ্ঠা 10, 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ নামে সেনাবাহিনী 57 জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসার 74 জনকে হত্যা করে। বিদ্রোহকালীন সময়ে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে। পরবর্তীতে জনগণের জোরালো দাবি সত্ত্বেও বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে একটা প্রহসনমূলক
তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। ষড়যন্ত্রের হোতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে। 5ই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এরপরে 20 পৃষ্ঠাতে শাপলা চত্বরের গণহত্যা 1-3-13। 5ই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান ও নিরীহ নিরস্ত্র এতিম মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অগণিত মানুষকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়। এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ যেন দেশবাসী জানতে না পারে, এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে 2টি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এই সংবাদ এর মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠন হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া, তার প্রধানের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 21। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মতামত মানবাধিকার কমিটি বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন মতের নিপীড়ন ও নিষ্পেষণের সমর্থক হয়ে উঠেছিল। এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল 416 জন, আর একটা রিপোর্টে দেখা যায় 611 জন। তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে 383 জন আর ফিরে আসেনি। প্রতিবেদনে 86 জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এই নিষ্ঠুরতা এবং গুম খুনের সুরাহা না করে 2001 সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর মানবাধিকার চরম লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে হচ্ছে তৎকালীন স্বৈরাচার 23 নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেজ 23 নারায়ণগঞ্জের 7 খুন, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড। ডাক্তার কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই। তেসরা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবলীগের দীর্ঘদিনের সভাপতি একরামুল হক, যাকে ওই বছর 26শে মে গভীর রাতে কথিত বন্ধুদের নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে বারবার ফোন করে একটা জমি কেনার সহায়তা করার জন্য চাপ দিলে সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পথ অনুযায়ী তিনি বাসা থেকে বের হন। ঘটনার রাত 11টার পর পকেট থেকে ফোনে মেয়ে কল করলে ফোনটি চাপ পড়ে রিসিভ হয়ে যায় এবং স্ত্রীর ফোন রেকর্ড হতে থাকে এবং ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনার শেষ মুহূর্তের নৃশংস শব্দ শোনা যায়। মেয়ের কণ্ঠে শোনা যায়, হ্যালো আব্বু। কাপা কাপা গলায় উত্তর আসে, জি আম্মু, আমি নীলা একটা স্থানের নাম যাচ্ছি। এইরকম কন্যা, এইরকম একরামের কন্যা ফোনের এক প্রান্ত থেকে প্রশ্ন করতে থাকে, তারপর অপর প্রান্ত থেকে জবাব আসে না, আসে গুলির শব্দ, গোলাগুলি, চিৎকার। এরপরে ডাক্তার ফয়েজ হত্যাকাণ্ড বর্ণনা আছে এবং যারা এই ধরনের গুমের শিকার হয়েছেন তাদের তালিকা আমরা দিয়েছি 25, 26, 27, 28। তারপরে আমরা 29-এ দিয়েছি পেজ আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন আমলের দেশ থেকে বাধ্য হওয়া ব্যক্তিদের তালিকা। এরপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন পীড়ন, পেজ 38। এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নিপীড়িত উল্লেখযোগ্য ব্যক্তি সমেত তালিকা আমরা উল্লেখ করেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এরপরে আমরা যেটা বলছি ঘৃণার রাজনীতি, এইটা মাননীয় ট্রাইব্যুনাল আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি। ঘৃণার রাজনীতি, রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দের অপব্যবহার। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়, প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি, বিশেষত ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার ইত্যাদি নামে প্রচার করার মাধ্যমে এক ধরনের অবমানের মানবিকরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে।
মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও রাজাকার নামে অবৈধ ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করে বৈষম্য, এই প্যারের শেষে একটা সেপারেট সেগমেন্ট, বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজাকার ট্যাগ, যে কোনো গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পূর্বে অপরাধীর একটা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক প্রস্তুতি গ্রহণ করে, যার অন্যতম প্রধান উপাদান হলো অপমানজনক ও অবমাননাকর ভাষার ব্যবহার। ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে দেখা যায় যে আফ্রিকার রোয়ান্ডার তুৎসিদের তেলাপোকা বলা হতো, নাজি জার্মানিতে ইহুদিদেরকে ইহুদু বলা হতো, বসনিয়ায় মুসলিমদেরকে ক্যান্সার বলা হতো, মিয়ানমারে রোহিঙ্গাদেরকে বাঙালি বা অনুপ্রবেশকারী, সুদানের দারফুরদের আফ্রিকানদের দাস হিসাবে চিহ্নিত করার মতো ভাষা ব্যবহার হতো। এসব ভাষা কেবল ঘৃণা ছড়ায়নি, বরং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির প্রতি সহিংসতার ন্যায্যতা দিতে সহায়তা করেছে। আওয়ামী সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টা আছে আমাদের 43 পৃষ্ঠা আছে গণমাধ্যমের উপর আঘাত। আওয়ামী এরপরে না লাইন বাই লাইন বিপ্লবের সূচনা হয়েছিল 24শে জুলাই। বিপ্লবের সূচনা হয় 1 জুলাই থেকে 5ই আগস্ট, যার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সকলেরই জানা আছে। কোটার ইতিহাসে সিম্পল একটা কথা আমি সেখানে বলতে চাই, কোটা আন্দোলনটা কেন হলো। একটা উদাহরণ আমি দিতে চাই যেটা আমাদের বর্ণনাতে আছে, সেটা হচ্ছে যে পরীক্ষা যারা দিল, যিনি 71 পেলেন তিনি ফেল করলেন, আর কোটাতে যিনি 42 পেলেন তিনি পাস করলেন। আর শেষ আমি যে দুটো বিষয় আনতে চাচ্ছি, এক হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শেখ হাসিনার মধ্যেকার 16 জুলাই এবং 18 জুলাই দুটো ফোন আলাপের অডিও দাখিল করছি, ইনভেস্টিগেশন রিপোর্ট সময় সংগ্রহ করেছে। তাতে দেখা যায় উনি বলছেন যে এদের ইংল্যান্ডে গুলি করে মারা হয়েছে, ছাত্রদেরকে মেরে ফেলতে হবে, কোনো সমস্যা নাই, আর কিন্তু লেটার উইপেন ব্যবহার করতে যাচ্ছে। আরেকটা বিষয় কি বলছেন, সেটা হচ্ছে যে আমি বললাম ভাঙতে অমুক জিনিস, আগুন দিতে, ওরা যে সেতু ব্যবহারে ভেঙে দিল, অর্থাৎ আগুন জ্বালার পরিকল্পনাটা তিনি তৈরি করেছিলেন। বাকিটা আমার লাইনের সিনিয়র আব্দুল সমদ সম্মানিত ট্রাইব্যুনাল, এই জুলাই বিপ্লবে সংঘটিত মানবাধিক বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়, পেজ 60। হেডিংটা হইল জুলাই বিপ্লবে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়। 2024 সালে জুলাই আগস্টে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার কর্তৃক ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন এবং রাজনৈতিক নিপীড়ন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিরোধী দলের নেতাকর্মী, বিশেষিত বিএনপি, জামাত, অন্যান্য দলের সদস্য ছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়, যারা এই সময়কালে পরিচালিত সকল প্রকার আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার, মামলাবাজি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়েন। এই আন্দোলনের সমর্থনকারী হিসেবে ভিন্ন মতাবলম্বী চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক ও সাধারণ নাগরিকদের নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার ইত্যাদি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে হয়রানির শিকার হতে হয়। এরপর হলো ভিকটিম নির্ধারণে ব্যবহৃত কৌশল। আওয়ামী লীগের শাসনামলের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায়
ওটা পড়ে রাষ্ট্র সুসংগঠিতভাবে সর্বত্র নজরদারি দমন নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর গোয়েন্দা সংস্থা যেমন ডিজিডিএফআই, এনএসআই, সিটি, টিসি, এসবি স্পেশাল ব্রাঞ্চ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ সক্রিয়ভাবে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি করেছে। বিরোধী ও ভিন্ন মত দমন ও নিপীড়নের কৌশল হিসাবে ডিজিটাল সার্ভেলেন্সের জন্য তারা একটি স্বতন্ত্র নজরদারি প্রতিষ্ঠান গড়ে তোলে, যার নাম দেওয়া হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। শুরুতে এই নজরদারি কাজটি পরিচালনা করত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। তখন এই নজরদারি ইউনিটির নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার। বাহ্যিক আবরণে এই প্রতিষ্ঠানটির কাজ অপরাধী শনাক্তকরণের বৈধ নজরদারি লক্ষ্য পরিচালিত বলে বলা হলেও আড়ালে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধী নেতাকর্মীর এবং ভিন্ন মত পোষণকারী কিংবা সরকারের অবৈধ কর্মকাণ্ডের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিবর্গকে নজরদারি, অপহরণ ও গুম করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষত জুলাই আগস্ট গণবিপ্লবে এই আন্দোলনকারীদের চিহ্নিত করা এবং এর আলোকে দমন পীড়নের লক্ষ্যে নজরদারি করতে ড্রোন, ফোনে আড়ি পাতা এবং লোকেশন ট্র্যাকিং ইত্যাদি প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী চিহ্নিত করতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ যেমন ছাত্রলীগ, যুবলীগ তাদের মাঠ পর্যায়ে এক সশস্ত্র ক্যাডার বাহিনীকে ব্যবহার করেছে। এ সকল তথ্যের আলোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ করে পুলিশ ও র্যাব প্রতিবাদ দমন, গ্রেপ্তার এবং বিক্ষোভ দমন করতে বল প্রয়োগ মাধ্যমে নিপীড়ন চালিয়েছে। যারা সরাসরি নির্দেশ দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তা কার্যকর করেছে তৎকালীন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও তাদের অধীনস্থরা এবং আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই বিপ্লবের সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িত পক্ষসমূহ 2009 সালের ক্ষমতায় আরোহণের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত অভিযুক্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ইত্যাদি বিভিন্ন সময় নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমালোচিত হয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নৃশংসভাবে আন্দোলনকারীদের দমন করার জন্য অবৈধ অস্ত্রশস্ত্র সহকারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। নিচে এই সময়কালে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হল। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর অন্যতম। 1949 সালে প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা রাখলেও পরবর্তীতে 1972 সালে বাংলাদেশের শাসনভার গ্রহণ করে স্বৈরাচার একদলীয় দুঃশাসন নির্মম দৃষ্টান্ত স্থাপন করে। এই দলটি 2009 সালে প্রশ্নবিদ্ধ এক নির্বাচনে জিতে ক্ষমতায় এসে অবৈধ অনৈতিক পদ্ধতিতে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালে জনগণের উপর ব্যাপক মাত্রায় দমন নিপীড়নের জন্য অভিযুক্ত হয়। তবে নিজেদের যাবতীয় সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বৈধতা দিতে আওয়ামী লীগ সামনে নিয়ে আসে মুক্তিযুদ্ধে দলটির অবদান এবং মুক্তিযুদ্ধের চেতনা নামক এক বায়বীয় ধারণা, যা কেবলমাত্র আওয়ামী লীগ ও তার সমর্থকদের কে স্বাধীনতার অতন্দ্র প্রহরী ও ধারক বাহক হিসাবে প্রতিষ্ঠা করায় এবং আওয়ামী চিন্তাধারা বাহিরের সকল দল ও মতকে স্বাধীনতা বিরোধী নাম দিয়ে খারিজ করে দেওয়ার অপচেষ্টা করে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে দেশব্যাপী তাণ্ডব চালায়। বিশেষ করে 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে লগি বৈঠা
ও অস্ত্র ব্যবহারের মাধ্যমে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার মতো নারকীয় কর্মকাণ্ড পরিচালনা করে, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা পৃথিবী অবলোকন করে। এরপর ক্ষমতায় এসে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর ম্যাসাকার, বিএনপি ও জামাতের বিক্ষোভ দমনের নামে শতাধিক মানুষ হত্যা, দেশব্যাপী গুম, ধর্ষণ, খুন ও সহ রাষ্ট্রীয় মদতে এবং অনাচারের রাজত্ব কায়েম করে, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করে এবং এর ফলে তাদের কোনো ধরনের জবাবদিহি দেওয়া হয়নি। পেজ 64 এ যান, আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে রাষ্ট্রযন্ত্রের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এক নজিরবিহীন দমন অভিযান পরিচালনা করে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি এবং সীমিত কিছু সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, এসবি, সোয়াট, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম, সিটি, টিসি, ডিবির মতো গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র ও নাগরিকদের উপর সহিংসতা চালানো হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেয়। 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনীর ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীদের হাতে আনুমানিক 1400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে 12-13% শিশু। নিরাপত্তা বাহিনী সামরিক রাইফেল, শটগান, তাজা গুলি, রাবার বুলেট, কাঁদানি গ্যাস সহ প্রাণঘাতী অস্ত্র নির্বিচারে ব্যবহার করে। কোথাও কোথাও হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় এবং নিরস্ত বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য পাওয়া গেছে। একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী, পথচারী ও সংগঠককে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা হয়, যার মধ্যে শিশু, নারী। কার্যকর করার তথ্য পাওয়া গেছে। দণ্ড না, মৃত্যু কার্যকর। should be declared a verdict by a competent court. যদি দণ্ড বলে এই দণ্ডটা টাইপিং মিস্টেক, মৃত্যু কার্যকর তথ্য পাওয়া গেছে। নিশ্চিত করা হয়, মৃত্যু কার্যকর করার তথ্য পাওয়া গেছে। মৃত্যু। একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী, পথচারী ও সংগঠককে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা হয়, যার মধ্যে শিশু, নারী ও চিকিৎসা কর্মী অন্তর্ভুক্ত। শুধু 17 থেকে 29 জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়। আটক ব্যক্তিদের উপর নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ পাওয়া গেছে এবং ছাত্র নেতাদের বলপূর্বক গুম করার ঘটনায় ডিজিএফআই ও ডিবি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আহত বিক্ষোভকারীদের চিকিৎসা সেবায় বাধা দিতে হাসপাতাল থেকে জোরপূর্বক গ্রেপ্তার, চিকিৎসকদের হুমকি এবং সিসিটিভি ফুটেজ জব্দের মাধ্যমে চিকিৎসার কার্যক্রম প্রতিহত করা হয়। নারী আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণের হুমকি এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে নিপীড়নের নির্দেশও পাওয়া গেছে। এসব সহিংসতার বিরুদ্ধে সরকার কোনো কার্যক্রম তদন্ত না করে বরং নিরাপত্তা বাহিনীর প্রতি দায় মুক্তি প্রদান করে। এই প্রেক্ষাপটে OHCHR ও অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার এবং তার অধীনস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক অঙ্গ সংগঠন সমূহ সমন্বিতভাবে যে নিপীড়ন চালিয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এবং মানবাধিকার বিরোধী অপরাধ। এখন আমার
এটা হচ্ছে অফিস অফ দি হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। এরপরে আমার লালের টাইম। আমি এখন সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে যাব। বিফোর দ্যাট পেজ 60-তে আমি একটা ছোট্ট বিষয় যেটা এই মামলার ফর্মাল চার্জের সাথে অসম্ভব গুরুত্বপূর্ণ, সেটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করার পরেই আমি সুনির্দিষ্ট চার্জের দিকে চলে যাব। পেজ 60-তে ব্যক্তি পূজা এবং পারিবারিক উত্তরাধিকার, এই যে বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের পেছনে যে মনস্তাত্ত্বিক কারণগুলো ছিল সেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার হিসেবে চিত্রিত করে শেখ মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক রূপে উপস্থাপন করা হয়। শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বাংলাদেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়। শেখ পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ আইন, শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাকে জাতীয় দিবস হিসেবে উদযাপন, যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অবমাননাকার বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধকরণ এবং শাস্তি প্রদান ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়। এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শন পূর্বক ঝুলিয়ে রাখতে বাধ্য করা হয়। সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার হতে অপব্যয় করে শেখ মুজিবুর রহমানের মুরাল, মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয়। শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যু বার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা, প্রতিষ্ঠানের প্রতিকৃতি এবং মুরালের নামে মূর্তি স্থাপন, স্কুলের অ্যাসেম্বলিতে শেখ মুজিবের বন্দনা গাইতে শপথনামার পরিবর্তন, সকল অফিস আদালতে মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা, শেখ মুজিব সংক্রান্ত বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা, সরকারি সকল নথি চিঠির উপরে শেখ মুজিবের ছবি সম্বলিত লোগো স্থাপনে সরকারি আদেশ দ্বারা বাধ্য করা, শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের নামকরণ, জন্ম মৃত্যু দিবস পালনে বাধ্য করা, অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার নামে জাতির সামনে পূজনীয় হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনায় রাষ্ট্রের 4000 কোটি টাকারও বেশি খরচ হয়। সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে মুজিব বন্দনা প্রকাশ এবং সম্প্রচার করতে বাধ্য করা হয়। মালাটা আমি এখন ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি। আই উইল জাম্প আপ টু পেজ 95। আমরা ঘটনা প্রবাহ লম্বা বর্ণনা দিয়েছি, আমি এখানে ঘটনা প্রবাহ 9 থেকে সামনের দিকে প্লেস করে যাচ্ছি। পেজ 95, প্যারাগ্রাফ নম্বর 3.9। 3রা আগস্ট 2024 সারা দেশে বিক্ষোভ মিছিল এবং শহীদ মিনারের সমাবেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির পক্ষে এবং সারা দেশে ছাত্র ও সাধারণ মানুষের উপর পুলিশ এবং ছাত্রলীগের নৃশংস হামলা এবং হত্যার প্রতিবাদে 3রা আগস্ট শনিবার বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরে বিক্ষোভের রাজপথ উত্তাল হয়ে ওঠে। কোটা সংস্কার আন্দোলনের এই পর্বে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমজীবী, সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে আসে। সবার মুখে এক স্লোগান, দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ মিছিলে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক থেকে শুরু করে সব স্তরের মানুষ। রাজধানীর আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর 10, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। পরে অনেক এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। বেলা 3টার দিকে ছাত্র জনতার ঢল নামে সেখানে। এছাড়া গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফরিদপুরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। এর মধ্যে অনেক জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে। এই ঘটনায় কমপক্ষে এক ব্যবসায়ী শহীদ এবং 28 জন গুলিবিদ্ধ সহ 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। গাজীপুরে শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী শহীদ হন, সেখানে পুলিশের হামলায় কমপক্ষে 23 জন গুলিবিদ্ধ, শতাধিক লোক আহত হয়েছেন। কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের হামলায় 5 শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত হয়েছে 30 জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে গেলে তাদের সম্মিলিত বাধা দেয় পুলিশ, আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা। পরে দুপুর 12টার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে। এ সময় 9 আন্দোলনকারী গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে 6 জন গুরুতর আহত ছিলেন। মাওনা শ্রীপুর সড়কের পাশে মাওনা হাইওয়ে সড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনকালে শ্রীপুর থানা, জেলা পরিষদ বিপুল সংখ্যক সদস্য পুলিশ এসে এলোপাতারি গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশের গুলিতে জাহাঙ্গীর মুন্সি নামক এক লেপতোষক ব্যবসায়ী ঘটনাস্থলে শহীদ হন এবং 14 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। ফরিদপুর সংঘর্ষে আহত হয় 15 জন। মালের আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ছিল, গোটা বাংলাদেশ জুড়ে ছিল, সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি। আমি নামগুলো পড়ে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছিলেন। ফরিদপুরে 15 জন, শরীয়তপুরে এখানে হামলা হয়, নওগাঁতে হয়,
গাজীপুরে হয়, পঞ্চগড়ে হয়, ময়মনসিংহে হয়, হবিগঞ্জে হয়, কক্সেস বাজারে হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়, কুমিল্লাতে হয়, সিলেটের কোম্পানিগঞ্জ, বগুড়ায় বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়ে এতে 6 জন গুলিবিদ্ধ হয় গতকাল বিকাল 4টার দিকে, মানে ওই দিন তার আগের দিন শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় ঘটনা ঘটে। ওই দিনই সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়ার বিষয়ে সেনাবাহিনীর অফিসাররা অনাগ্রহ প্রকাশ করলে সেনাপ্রধান রক্তপাত না ঘটানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি, এইটা আমার 4 তারিখের আমরা বর্ণনা দিচ্ছি, সরি আমি 3 তারিখে বর্ণনা দিচ্ছি। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি আব্দুল আল মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি তাদের অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। ঘটনা 10, 4 আগস্ট 2024 অসহযোগ আন্দোলন এবং ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। সকাল 10টা থেকেই শাহবাগে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা জড়ো হতে সশস্ত্র অবস্থানে থাকে। তারা রিভলভার, পিস্তল, শটগান, কাটার রাইফেল, রড, রামদা, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা শাহবাগে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মারধর করে। পরবর্তীতে ছাত্রদের উপর দায় চাপানোর জন্য হাসপাতালের ভেতরে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। একই সময় বাংলা মোটর, আজিমপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, উত্তরা, টিকাটুলি, যাত্রাবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর 10, শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা, গুলি, গ্রেনেড এবং লাশ। বাংলা মোটরে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি ছড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আজিমপুরে হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়। উত্তরায় শিক্ষার্থীদের উপর চালানো গুলিতে অন্তত 18 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুলিশকে সহযোগিতা করে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায়। খিলগাঁওয়ের অলিতে গলিতে ছাত্রলীগ, পুলিশ এবং সরকার সমর্থিত সন্ত্রাসীরা একত্র হয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচার হামলা চালায়। সকাল 10টার পরে ধানমন্ডি 2 নম্বর সিটি কলেজ সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ইউ ল্যাব, স্ট্যামফোর্ড, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের নৃশংস হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর 10 এলাকা। পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপ, টিয়ারশেল, রাবার বুলেট, গুলি ছুটতে ছুটতে একজনের মৃত্যু হয়। সিলেট, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, কক্সবাজার, বরিশাল, বগুড়া, শেরপুর, ভোলা, জয়পুরহাট, সাভার, হবিগঞ্জ সহ মোট 19 জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত 91 জন। বেশিরভাগই শিক্ষার্থী, নিরস্ত্র আন্দোলনকারী। শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান। সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসেবে বিকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। সারাদিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স। আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন, আমার ভাই মরলে কেন, শেখ খুনি হাসিনা জবাব দে, 1 দফা দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। ওই দিন বর্ণিত স্থানসমূহ বাইরেও খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল সহ শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। ঘটনা 11, 5 আগস্ট 2024, মার্চ টু ঢাকা। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থা এবং দাম্ভিকতার পতন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে, তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায়। সকাল থেকে সেনাবাহিনী জানতো শেখ হাসিনা শাসনের অবসান ঘটেছে, কিন্তু হাসিনার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে প্রাণপণে গণবিপ্লব রুখে দেওয়ার চেষ্টা করে। শহরের বিভিন্ন প্রবেশ পথে, কেন্দ্রস্থলে পুলিশের আর্মড ইউনিট, আনসার সদস্য, ছাত্র, সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে প্রাণঘাতী রাইফেল এবং শটগানের গুলি ছোড়ে। চানখারপুল, শাহবাগ, রামপুরা ব্রিজ, বাড্ডা, মিরপুর, আজমপুর, আশুলিয়া, গাজীপুর প্রতিটি স্থানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে, যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী। রাজধানীর চানখারপুলে গুলিতে 6 জন ছাত্র জনতা শহীদ হন। আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে এখানে বহু সংখ্যক নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। এর মধ্যে 6 জনকে, যাদের মধ্যে একজন জীবিত ছিল, পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পৈশাচিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে। গাজীপুরের এক রিক্সা চালককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে মরদেহে গুম করে ফেলা হয়। আশুলিয়ায় 16 বছর বয়সী এক কিশোরকে গুলি করে চিরতরে ভঙ্গু করা হয়।
এমনকি 12-14 বছরের কিশোরদের দেহ ছিল পুলিশের লক্ষ্যবস্তু, যাদের শরীর ঝাঁঝরা হয়ে যায় শটগানের পিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশ কারো পরিচয় না জেনেই কোনো হুমকি ছাড়াই যাকে দেখেছে তাকেই গুলি করেছে, যেন শহর জুড়ে বুলেটের বৃষ্টি চলছিল। মর্মান্তিকভাবে কিছু এলাকায় পুলিশ গুলিবিদ্ধ মরদেহ পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে, এমন বিভৎস পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে নেয় এই প্রাণহানির জন্য দায়ী তারাই, যারা প্রতিবাদ করেছিল। 5ই আগস্ট ছিল মুক্তির সূচনা, কিন্তু সেই দিনটি রঙিন হওয়ার বদলে রঞ্জিত হয়েছিল রক্তে। এটি ছিল হাজারো মায়ের কান্নার দিন, এক নিষ্ঠুর শাসকের শেষ মুহূর্তের হিংস্র সবল। এই দিন সারা দেশে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ গুরুতর জখমপ্রাপ্ত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন উল্লিখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি সহায়তা, অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। চিকিৎসা প্রদানে বাধা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণে, চলমান আন্দোলনে আহত এবং গুরুতরভাবে জখমপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে বাধা প্রদান করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা এই চিকিৎসা সহায়তায় বাধা প্রদান করে। চিকিৎসা সহায়তায় বাধাগ্রস্ত করার জন্য অ্যাম্বুলেন্স আটকে দেওয়া, হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের তথ্য সংগ্রহ করা, যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেপ্তার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয়। তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারী চিকিৎসককে দুর্গম অঞ্চলে বদলি করা হয়। ডিজিএফআই, এনএসআই এর সহ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের মিথ্যা রিপোর্ট তৈরি করতে বা চিকিৎসা প্রদানে অস্বীকার করতে চাপ দেয়। এই ধরনের ইচ্ছাকৃত চিকিৎসা সেবা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত যখন গুরুতর আকার ধারণ করে এবং অনেকে মৃত্যুর ঘটনা ঘটে। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ প্রায়ই চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে, যেমনটা শেখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দেখা যায়। ডিজিএফআই, এনএসআই, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য সংস্থা হাসপাতালগুলোতে নজরদারিতে অংশ নেয়। তারা গুলিবিদ্ধ রোগীদের শনাক্ত করে চিকিৎসা কর্মী এবং আহতদের জিজ্ঞাসাবাদ করে তাদের আঙ্গুলের ছাপ নেয়। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বিক্ষোভকারী শনাক্ত, নিরাপত্তা বাহিনী সহিংসতার প্রমাণ লুকাতে তারা চিকিৎসার নথি এবং অনেক হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস করে ফেলে। আহত বিক্ষোভকারীদের যথাযথ চিকিৎসা না দিতে চিকিৎসা কর্মীদের উপর চাপ দেওয়া হয়। আহতদের আঘাতের কারণ সঠিকভাবে লিপিবদ্ধ না করতে চাপ দেওয়া হয়। একাধিক সাক্ষ্যের মাধ্যমে জানা যায় যে এটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের বাধা প্রয়োগ করেছে, যা থেকে প্রতীয়মান হয় উপর মহল থেকে সকল স্থানে একই কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়। অন্য একটি হাসপাতালে পুলিশের নির্দেশ দেওয়া ছিল যে গুলিবিদ্ধ কাউকে ভর্তি না করার। অন্য একটি হাসপাতালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সরাসরি চিকিৎসাদের হুমকি দিয়ে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদান করতে বন্ধ করে দেয়। 2 জন চিকিৎসককে সেই নির্দেশ না মানে ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের গ্রেপ্তার করে। এর ফলে অন্যান্য আহতরা আতঙ্কে লুকিয়ে যায়। আরেক হাসপাতালে ডিজিএফআই, এনএসআই এর সদস্যরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের জেরা করে নাম ঠিকানা লিখে রাখে। একটা হাসপাতালে যেখানে বিক্ষোভকারীরা চিকিৎসা নিচ্ছিল সেখানে 18 জুলাই একটি অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে। ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠনের সমর্থকরা হাসপাতালে প্রবেশপথে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স, অন্যান্য ব্যক্তিগত গাড়ি, রিক্সা আটকে দিতে পুলিশকে সাহায্য করে। ফলে তীব্র চাপের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয়। অনেক আহত বিক্ষোভকারী, বিশেষ করে যারা গুলিবিদ্ধ, তারা বিভিন্ন চাপ ও ভয় প্রদর্শনের কারণে বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাননি। অন্যদিকে অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে বিনা খরচে আহতদের চিকিৎসা দিয়েছেন, যার মধ্যে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কৌশলে মহিলা ওয়ার্ডে পুরুষ জখমীদের চিকিৎসা প্রদান করে হেলমেটধারী ছাত্রলীগের তল্লাশি থেকে বাঁচার জন্য। নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চলমান আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে। নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের হামলা থেকে রেহাই পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, ঢাকার বাইরে সাভার, কুমিল্লা, সিলেট, রংপুরে নারী বিক্ষোভকারীদের উপর হামলা করা হয়। অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করে অন্যান্য নিপীড়নের শিকার হতে হয়েছে, যাতে নারীরা বিক্ষোভে অংশগ্রহণ না করে এবং নেতৃত্ব না দেয়, এই জন্য তাদের নির্যাতন করা হয়। নারীদের শারীরিক নির্যাতনের লক্ষ্যে তাদের মুখ, বক্ষ, পেলভিস, নিতম্ব ইত্যাদি লক্ষ্য করে আঘাত করা হয়। আঘাত করার পাশাপাশি নারী পরিচয়ের কারণে লাঞ্ছিত করা হয়।
শারীরিক সহিংসতার পাশাপাশি বিক্ষোভকারী নারীদেরকে বেশ্যা, পতিতা, পাইকারি মেয়ে ইত্যাদি অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নারী বিক্ষোভকারীদের ধর্ষণ, উলঙ্গ করে দেওয়া সহ বিভিন্ন যৌন হয়রানির হুমকি দেয়। আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের শারীরিক যৌন সহিংসতার একটা ঘটনা ঘটেছে আগস্টের প্রথম দিকে ঢাকায়। বাঁশের লাঠি হাতে কয়েকজন পুরুষ এক মহিলাকে আটকিয়ে তিন আন্দোলনকারী কিনা জানতে চায়, তার ব্যাগ এবং ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পাওয়ায় তার চুল টেনে ধরে, পোশাক ছিঁড়ে ফেলে এবং বক্ষ নিতম্বে চাপ দিয়ে ধরে রাখে ও অশ্লীল গালিগালাজ করে। আরেক ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী একজন নারী বিক্ষোভকারীকে তার পরিবারের অন্যান্য নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, বক্ষ গোপনাঙ্গে হাত দেয়, অশ্লীল মন্তব্য করে। পরবর্তী সেই ভুক্তভোগী নারীকে আবারও ফোন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় যে কুমিল্লা ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকজন নারী বিক্ষোভকারীকে আক্রমণ করেছিল, যাদের মধ্যে দুইজন শিক্ষার্থী ছিল। তাদের প্রথমে আটক করা হয়, পরে শারীরিক নিগ্রহের পর পুলিশে হস্তান্তর করা হয়। এই আন্দোলনে বিপুল সংখ্যক শিশু কিশোর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যাদের মধ্যে উচ্চ বিদ্যালয়, কলেজ, ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থী, অল্প বয়সী শ্রমিকও ছিল। আবার কেউ কেউ কৌতূহলবশত রাস্তায় বিক্ষোভ পর্যবেক্ষণ করছিল। অপরদিকে আন্দোলন দমনে আওয়ামী লীগ ক্যাডারদের সাথে অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসা সদস্যদেরও দেখা গেছে, যাদেরকে আওয়ামী লীগ অর্থ দিয়ে ভাড়া করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আওয়ামী লীগ এই শিশুদের সহিংসতায় জড়াতে অর্থায়ন করেছে। ঢাকার আজিমপুর, বাড্ডা, ধানমন্ডি, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা এলাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, সিলেট অঞ্চলের শিশুদের শহীদ এবং গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনা ছাড়াও নিরাপত্তা বাহিনী নির্বিচার রাইফেল এবং শটগানের প্রাণঘাতী গুলি ব্যবহার করে শিশু বিক্ষোভকারীদের হত্যা করেছে। উদাহরণস্বরূপ মোহাম্মদপুরে শান্তিপূর্ণ বিক্ষোভকারী জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এতে 17 বছরের বয়সী এক নিরস্ত্র শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই শহীদ হয়। 18 জুলাই ধানমন্ডিতে আরেক 12 বছর বয়সী শিশু পুলিশের গুলিবর্ষণে প্রায় 200-র মতো ধাতব পেলেট শরীরে বিদ্ধ হয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায়। আরো অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। অনেক শিশু গুরুতর আহত হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে 16 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায়, শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়। পুলিশের নির্বিচার গুলিতে ধাতব প্লেটের আঘাতে 17 বছরের কিশোরের উভয় চোখ অন্ধ হয়ে যায়। সবগুলো ঘটনা OSCHR এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে। শহীদদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু ছিল, যারা বাবা মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিলে গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়েছিল। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শিশুদের যেনতেন গ্রেফতার করে বিভিন্ন থানা, ডিটেকটিভ ব্রাঞ্চের কার্যালয় কিংবা কারাগারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো। সেখানে তাদের নির্যাতন এবং অপদস্থ করা হতো। স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাদের জবরদস্তিও করা হতো। তাছাড়া বেশ কয়েকজন কিশোর ছেলেকে আটক করে পুলিশ সদর দপ্তরের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC শাখায় প্রাপ্তবয়স্কদের সাথে একই কক্ষে আটকে রাখা হতো। রংপুরে 16 বছর বয়সী এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেফতার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। 17 বছর বয়সী এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করানোর জন্য যাত্রাবাড়ি থানায় 2 দিন ধরে পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল। এরপর তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ কার্যালয়ে নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল। আটক রাখার 3 দিন পরে এসে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আরো 7 দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন। প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে জেনেও, যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পরে আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজত কেন্দ্রে রাখার নির্দেশ দেন। সেখানে ওই কিশোর 6 আগস্ট পর্যন্ত আটক ছিল। জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কমপক্ষে 118 জন শিশু, কমপক্ষে 13 জন নারীকে হত্যা করা হয়। মালার এরপরে আসামিদের পরিচিতি। আসামি শেখ হাসিনার বিস্তারিত পরিচয় আমরা উল্লেখ করেছি। তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি, চৌধুরী আব্দুল আল মামুনের পরিচয় দিয়েছি। এবার আমি চলে আসছি পেজ 108-এ। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিবরণ। মাইলর্ড, এইটা মোরলেস এটা এসে গেছে। আমি 110 থেকে আসছি। 110-এ অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন। তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে।
শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের নেতা এবং অন্যতম নীতি নির্ধারক কুখ্যাত গ্যাং অফ ফোরের অন্যতম সদস্য ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। জুলাই বিপ্লব চলাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে, যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রক ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ছিলেন পুলিশের প্রধান হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম নিয়ন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী। আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তারা সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শনে জি গ্যাং অফ ফোর এটা খুব পরিচিত একটা শব্দ ছিল। 4 জন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল। সেই কমিটি বসে, কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যান গুলো করতো। এই জন্য এদেরকে গ্যাং অফ ফোর বলা। আচ্ছা আচ্ছা আন্দোলন দমনে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতেন। আন্দোলন চলাকালে 27 জুলাই 2024 খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করতে গেলে মোবাইলে ধারণকৃত আন্দোলন ছাত্র জনতাকে গুলি করার, হত্যা করার ভিডিও আসামি আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল। এবং মাইলট সেটা বিখ্যাত সেই কথা যে যেখানে ভিডিও, হত্যা করার ভিডিও দেখিয়ে বলা হচ্ছিল, স্যার গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না স্যার, এটাই স্যার আতঙ্কের বিষয়। এটা ছিল সেই ভিডিও। প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা ওয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল আল মামুন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে 1.5 সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তদন্তপ্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 3 2 ধারার অধীনে সংঘটিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের 4-2, 4-3 ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। তদন্তে গৃহীত ব্যবস্থা মাইলট আমি স্কিপ করে যাচ্ছি, এখানে লম্বা ব্যবস্থা আমরা কখন কি কি করেছি সেগুলো বলেছি। আমি চলে আসছি পেজ 114-তে। আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সমূহ, পেজ 114। তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আরো অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অপরাধ 1, 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, টর্চার, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা, ফেইলিয়ার টু পানিশ, এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত। ঘটনাস্থল 1, গণভবন এবং সমগ্র বাংলাদেশ। ঘটনার তারিখ এবং সময় 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ থেকে 5 আগস্ট 2024। অপরাধের ধরন হত্যা, মার্ডার, হত্যা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, টর্চার, অন্যান্য অমানবিক আচরণ, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, অপরাধ সংগঠন এবং প্রতিরোধে ব্যর্থতা, ফেইলিউর টু প্রিভেন্ট, ষড়যন্ত্র, কনস্পিরেসি মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা এই আইনের 20-2 এবং 20A ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ:
2024 সালে সরকারি চাকরিতে কোটা প্রদার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে 14 জুলাই 2024 তারিখ গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক এবং হিংসাত্মক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন দমনের উদ্দেশ্যে তিনি সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে প্রকারান্তরে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতাকে রাজাকারের সাহেবে আখ্যায়িত করে তাদের নির্মূলের প্ররোচনা দেন। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক ও হিংসাত্মক বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই সময় আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে উপরোক্ত অপরাধ সংগঠনে সহায়তা করে। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ 14 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অঙ্গহানি এবং অন্ধত্ব বরণ করা সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। আসামি শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য উদ্বুদ্ধ হয়ে আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের সুযোগ করে দেওয়ার মতে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগ ও 14 দলীয় দলের সশস্ত্র ক্যাডার বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা গ্রহণে, ডাক্তারদের চিকিৎসা প্রদানে বাধা প্রদান, নিহতদের সুরতহাল পোস্টমর্টেম করতে কিংবা রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করতে বাধা প্রদান করে, নিহতদের মৃত্যুর সনদে সঠিক কারণ লিখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভিন্ন কারণ লিখতে বাধ্য করে, নিহতদের জানাজা এবং কবরস্থ করতে বাধা দেয়, নিহতদের স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর না করে বেওয়ারিশ লাশ হিসাবে গণকবরে দাফন করা, লাশ গুম করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠন করে। মানে আদার ইনহিউম্যান অ্যাক্টস বলছে যে এই লাশ পুড়িয়ে দেওয়া, জানাজা করতে না দেয়া, দাফন করতে না দেয়া, এগুলো আদার ইনহিউম্যান অ্যাক্টস যেগুলো আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত, রোম স্ট্যাটিউটে সংজ্ঞায়িত, সেগুলো তারা সংগঠন করেছে। না, কোনো নেক্সাসের প্রবলেম নাই, এটা অ্যাবসলিউটলি নেক্সাস আছে এবং এই নির্দেশগুলো আমরা প্রমাণ করি। এগুলো তো সাক্ষাতে যাবো, আমরা চার্জ যেটা নিয়ে আসছি সেটা একটু দেখেন শুধু। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসমূহের দলীয় প্রধান এবং 14 দলীয় জোটের প্রধান হিসাবে সুপিরিয়র স্ট্যাটাস থেকে আসামি শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনায় তার অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন রাজনৈতিক ক্যাডার বাহিনী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি এবং গ্যাং অফ 4 এর সদস্য, পুলিশ প্রধান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যার চেষ্টা, নির্যাতন এবং অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয়। উল্লেখিত আক্রমণ সহ অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেনে কাজের মাধ্যমে আসামিগণ হত্যার প্রচেষ্টা, নির্যাতন, অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, সহায়তা, ফ্যাসিলিটেট, অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 2AGH 4-1-2-3 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, যা এই আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 2, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়ন তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ, অর্ডার, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি এবং ষড়যন্ত্র, কনস্পিরেসির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। ঘটনাস্থল গণভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন এবং সমগ্র বাংলাদেশ। এটা তার অর্ডারের চার্জ। এটা অপরাধের ধরন মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, কনফাইনমেন্ট, টর্চার, অ্যাবডাকশন, আদার ইনহিউম্যান অ্যাক্ট। এইগুলো করার জন্য তারা যা করেছেন সেগুলো হচ্ছে অর্ডার, ফ্যাসিলিটেট, কমপ্লিসিটি, কনস্পিরেসি
যেগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ, যা একই আইনের 20 সাবসেকশন 220 সাবসেকশন A ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: 2024 সালের 14 জুলাই রাতে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর SM মাকসুদ কামালের মধ্যে অনুষ্ঠিত এক ফোন আলাপে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষ থেকে রাষ্ট্রের প্রধান নির্বাহী পদে থেকে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতা শান্তিপূর্ণ শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক পুনরায় রাজাকার বিভাগের তাদের ফাঁসি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি করে শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই সময় টেলিফোনিক কনভারসেশন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষী আওয়ামী লীগ সভাপতি 2024 সালের 18 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী SM মাকসুদ কামালের মধ্যে অনুষ্ঠিত এক ফোন আলাপে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষ থেকে রাষ্ট্রের প্রধান নির্বাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের দাবিতে দেশব্যাপী চলমান শেখ ফজলুল হক তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেক ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষ থেকে তাদের ফাঁসি দেওয়া এবং ক্ষমতার অবহেলা করে কোটা প্রদা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান আসামি শীর্ষ থেকে ঢাকা প্রধান নির্বাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের দাবিতে শেখ ফজলুল হক তাপসের মধ্যে আরেক ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা তাদের ফাঁসি দেওয়া এবং ক্ষমতার অবহেলা করে এছাড়াও তিনি কোটা প্রদা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবস্থান ঢাকা মহানগরে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের দলীয় প্রধান, 14 দলীয় জোটের প্রধান হিসেবে ঊর্ধ্বতন অবস্থান বা সুপিরিয়র স্ট্যাটাসে থেকে শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও সরাসরি নির্দেশনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র বাংলাদেশ ব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র, লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করে উল্লেখিত আক্রমণ ও অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার নির্দেশ, প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32A GH
41,423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অপরাধ 3, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তায়, সম্পৃক্ততা, তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিকবার গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এবং অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। ঘটনাস্থল গণভবন থেকে নির্দেশে যেন গণভবন আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর 1 নম্বর গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশে আশপাশে এলাকা। ঘটনার তারিখ 14 জুলাই 2024 থেকে 16 জুলাই 2024 তারিখ। অপরাধের ধরন মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা। মালিয়ার এখানে আমি অ্যাড করতে চাই, এই পোস্টমর্টেম রিপোর্ট 4 বার তারা পরিবর্তন করতে বাধ্য করেছিল ডাক্তারকে। পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন, মিথ্যা বর্ণনা, মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টের 32A/GH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার শাস্তিযোগ্য অপরাধ। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ, হ্যাঁ এটা মানে এটা অভিযোগের বিবরণ ইতিমধ্যে বলে ফেলেছি, এটা না পড়ে আমি পেজ 124 তে বলছি। এরই অংশ হিসাবে 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করলে তাতে পুলিশ এবং আওয়ামী লীগ সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত ও ছত্রভঙ্গ হয়ে গেল। সেই মিছিলে থাকা আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাইদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ অব্যাহত রাখলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উস্কানিতে এসআই আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে গুলিতে তার মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে সুরতহাল রিপোর্টে উল্লেখ করে। পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সমর্থিত ডাক্তারদের চাপে ময়না তদন্তকারী ডাক্তারকে 4 বার রিপোর্ট পরিবর্তনে বাধ্য করা হয়। আবু সাইদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আবু সাইদের সহযোগী আন্দোলনকারীদের আসামি করে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখিত আক্রমণ সমূহ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মধ্যে আসামিগণ মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা, পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন করা, মিথ্যা বর্ণনা দায়ের করার মাধ্যমে অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টের 32A/GH 41423 ধারার অপরাধ সংগঠন করে, যা এই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 4, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশের প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায়, তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 5 আগস্ট 2024 তারিখে ঢাকা মহানগরীর চানখাঁরপুর এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসার এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। এইটার বর্ণনা দিচ্ছি পেজ 126-এ। 2024 সালে সরকারি চাকরিতে কোটা প্রদার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকা অবস্থায় 14 জুলাই 2024 তারিখে গণভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মানে এটা তো আগেরটা, এটার লাস্ট প্যারাগ্রাফ আমি চলে আসছি 127-এ।
লাস্ট প্যারাগ্রাফ 127 লাস্ট প্যারাগ্রাফ থেকে, এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ 5ই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনায় আন্দোলন দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেওয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের ন্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল ও তার আশেপাশের এলাকায় প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ রাইফেল, অস্ত্র শস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনীর 40-50 জন সদস্য মোতায়েন করা হয় 5ই আগস্ট সকাল থেকে। আসামিদের উক্ত নির্দেশ বাস্তবায়নের জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের ওয়্যারলেস নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর প্রত্যক্ষ তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে তার অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা, সুযোগ তৈরির মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনের নির্দেশে কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ, কনস্টেবল নাসিরুল ইসলাম এর মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেল দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে ঘটনাস্থলে শাহবাগ থানাধীন চানখারপুল ও সংলগ্ন বংশাল ও চকবাজার এলাকায় সকাল হতে দুপুর 2:30টার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহাদি হাসান জুনাইদ ওরফে মুস্তাকিম, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক, শহীদ মানিক মিয়া ওরফে শাহরিক সহ মোট 6 জনকে নৃশংসভাবে হত্যা করে। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার করার নির্দেশ, অর্ডার, প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেশন, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, ষড়যন্ত্র, কনস্পিরেসির মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 328 GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 5, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 ঢাকার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত এবং গুরুতর অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। উক্তরূপ হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র এবং অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। এইটার বর্ণনাটা আমরা দিয়েছি পেজ 131 লাস্ট প্যারাগ্রাফ। এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের মানুষের জন্য মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নের উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ 5ই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলন দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র, লিথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, তৎকালীন ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে। শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের পর মুক্তিকামী ছাত্র জনতা বিজয় উদযাপন করার জন্য রাজপথে নেমে আসলে আসামিদের পূর্বের নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা রাইফেল, শটগান, এসএমজি সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাসরত সাধারণ ছাত্র জনতাকে বেপরোয়া গুলি করে শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসবুর, শহীদ চান্দিল মাহমুদ সুজয়, শহীদ বাইজিদ বুস্তামি, শহীদ আবুল হোসেন সহ মোট 5 জনকে হত্যা করে এবং 1 জনকে গুলি করে আহত করে। এরপর আনুমানিক বিকাল 4টা থেকে 5টার মধ্যে ওই সমস্ত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া 5 জন যথাক্রমে শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসবুর, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ বাইজিদ বোস্তামি, শহীদ আবুল হোসেন সহ মোট 5 জনকে 5 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় একটি প্যাডেল ভ্যানে হাত পা ধরে নিক্ষেপ করে একত্রিত করে।
তারপর প্যাডেল ভ্যান থেকে 5 জনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আরেকটি পুলিশের পিকআপ ভ্যানে উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরো জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে 6 জনকেই পুড়িয়ে অঙ্গারে পরিণত করে, যা আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়েছে বলে সহজে অনুমান করা যায়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, টর্চার, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার অপরাধ ধারায় শাস্তিযোগ্য। যেহেতু জুলাই 2024 বিপ্লব চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের নেতৃবৃন্দ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিগতভাবে, দলগতভাবে দেশব্যাপী নিরস্ত্র মানুষের উপর আক্রমণের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে তা দেশি বিদেশি পত্রপত্রিকা, গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে, যা বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন বিদিত। তদুপরি উক্ত অপরাধসমূহ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। উপরোক্ত অপরাধসমূহ কমন নলেজ ও জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণ করার এখতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 19(3) ধারার অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। যেহেতু তদন্ত প্রতিবেদন, দালিলিক এবং মৌখিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লব চলাকালে 14 জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 32AGH 414243 ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, যা উক্ত আইনের 20(2) 20(a) ধারায় শাস্তিযোগ্য। যেহেতু জুলাই বিপ্লব চলাকালে সারা দেশে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক এবং ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড আক্রমণ আসামিদের জ্ঞাতসারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার বা সিভিলিয়ান পপুলেশনের উপরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, সেহেতু অত্র মামলার বিষয়বস্তু মাননীয় ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিধায় এই বিচার নিষ্পত্তি করার ক্ষমতা মাননীয় ট্রাইব্যুনালের রয়েছে। এমত অবস্থায় প্রার্থনা মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 9(1) ধারায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ সম্বলিত আবেদন গ্রহণক্রমে তা আমলে বা কগনাইজেন্সে নিয়ে পলাতক আসামি শেখ হাসিনা, পিতা মৃত শেখ মুজিবুর রহমান, মাতা মৃত ফজিলাতুন্নেছা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আসামি আসাদুজ্জামান খান কামাল, পিতা আশরাফ আলী খান, মাতা আকরামুন্নেছা, ঠিকানা মণিপুরিপাড়া, তেজগাঁও, ঢাকা, আসামি চৌধুরী আব্দুল আল মামুন, পিতা মৃত আব্দুল মান্নান চৌধুরী, মাতা জিন্নাতুন্নেছা চৌধুরী, গ্রাম শ্রীহাইল, থানা সাল্লা, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা ইস্কাটন, স্বপ্নধারা, রমনা, ঢাকা। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের 20(2) 20(a) ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের 20(a) ধারা মোতাবেক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা হয়। পলাতক আসামি শেখ হাসিনা, পলাতক আসামি আসাদুজ্জামান খান কামাল গণদের বিরুদ্ধে অত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানা আগেও জারি ছিল। নতুন করে যেহেতু মামলা আইসিটিবিডি কেস হিসেবে আজকে এখানে রেকর্ডেড হবে, তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদেশ প্রদানের প্রার্থনা করছি। হাজতি আসামি চৌধুরী আব্দুল আল মামুন ঢাকার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুপূর্বক অত্র মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দানের জন্য আমরা প্রার্থনা করছি। 2024 সালের জুলাই বিপ্লব চলাকালীন সময়ে সংগঠিত অপরাধ এবং অত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত দালিলিক প্রমাণপত্রের তথ্যপাত্র সমূহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রমাণাদি এই আইনের 19(3) ধারার অধীনে কমন নলেজ এবং জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণেরও প্রার্থনা করছি। মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে অন্য যেরূপ বিবেচনা করে সেরূপ আদেশ দানেরও প্রার্থনা করছি। মাচ অ্যাপ্লাইড।
লিস্ট অফ উইটনেসেস দিয়েছেন? জি ম্যাডাম, আমরা সিজার লিস্ট ম্যাডাম আমরা যেগুলো দিয়েছি এখানে সেটা হচ্ছে যে ফর্মাল চার্জের বাইরে সাক্ষী লিস্ট অফ উইটনেস দিয়েছি 81 জনের, তথ্যসূত্র দিয়েছি আমরা 5 খণ্ডে 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ দিয়েছি 8 ভলিউমে 4005 পৃষ্ঠায়, শহীদদের তালিকা দিয়েছি আমরা 10 খণ্ডে, সেখানে মোট পেজ হচ্ছে 8747 পৃষ্ঠা। সামারিটা এটা মানে আমি লিখে টাইপ করে দিচ্ছি। আর যে সমস্ত ভিডিও এবং অডিও ডকুমেন্টস আসে সেগুলো আমরা যথাযথ প্রক্রিয়ায় দাখিল করেছি, পেন ড্রাইভের মাধ্যমে, সিডির মাধ্যমে সেগুলো আমরা দাখিল করেছি, যেগুলো আদালতে আমরা এখানে প্লে করে, যেহেতু ডিজিটাল এভিডেন্স এখানে প্রদর্শন করা যাবে, সেগুলো আমরা প্রদর্শনের ব্যবস্থা করে সবকিছু ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। এবং আলামত সমূহ যে বুলেটস, পিলেটস, রক্ত মাখা জামা কাপড় যা কিছু আছে সবকিছু আমরা নিয়ে এসেছি, সবকিছুই আদালতে উপস্থাপন করা হবে। আপনি সাবমিট করেছেন রিপোর্ট অফ ইনভেস্টিগেশন, Yes, ma'am. সিজার লিস্ট, সিজ ম্যাটেরিয়ালস, আর Seizure list and documentary evidence. ম্যাটেরিয়াল ডকুমেন্টারি এভিডেন্স। Much obliged. Thank you. Delighted Chief Prosecutor submitted formal charge against the accused, namely Sheikh Hasina, former Prime Minister of Bangladesh, accused Assaduzzaman Khan Kamal, former Home Advisor, Home Minister, and accused Abdullah Lamu, former Inspector General of Police. Amongst the accused, all the accused, none of the accused are present in the tribunal, since today is not fixed for their appearance. With the next paragraph of the formal charge, the learned Chief Prosecutor submitted the report of investigation, seized materials and documents, inclusive of the seizure list, Statement of witness. and the statement of witnesses. Next letter in the petition, in the formal charge, the prosecution narrated in details the historical backgrounds lying behind the July-August movement 2024, and also beyond that, he reminisced the war of 1971 and also some other historical occurrences committed thereafter. It has also been narrated therein how Shapla Chattor occurrence did take place. The Vidya and the Sakat did take place. He also narrated
other historical criminal activities before even prior to the movement of July-August 2024. The learned prosecutor made a threadbare description of the backdrop of the acts complained of. He gave a pen picture in the formal church as to how the occurrences as a list did take place on different dates at different places under the superior commandment of the Supreme Authority of Bangladesh, that is the Prime Minister, as well as the Home Minister and the Inspector General of Police. Next, it has been averred in the church as well as in the submission of the learned chief prosecutor how all the occurrences as narrated therein were committed at the instance of the superior authorities of the country. It has been asked by the learned chief prosecutor that the accused committed offences by participation by their superior commandment, instigation, incitement, abatement, and facilitation. In the formal charge, he brought a number of 5 charges. 5 or 6? Five. Number 5 charges. Categorically narrating how the alleged occurrences within the ambit of the charges did take place. He has illustrated in details the modus operandi of the occurrences and specified how the Supreme Commanders, that is the accused number 1, Sheikh Hasina, number 2, Asaduzzaman and Kamal, and number 3, Abdullah Al-Mamun. Directed the forces, law enforcement agencies, and their party activists to heal the struggling people, particularly the students. It has also been
emphatically asserted by the learned prosecutor that the accused, particularly accused number 1, directed to use lethal weapons and helicopter and also drone to kill the people in the movement, in consequence of which a good number of people were killed and a large number of people have been seriously injured. সংখ্যা আছে নাকি আপনার? আমরা বলেছি 1400 শহীদ নিহত এবং আহত হয়েছে 25,000. Number তো পরে লিখে দিন। মানে in support of the numbers we have submitted the documents as well. 1400 আর 25,000 লিখে দিন। 25,000 It has also been submitted by the land. It has also been stated by the learned prosecutor how the investigation of the alleged acts have been carried out. How the tough investigation, like how this tough investigation of the alleged acts have been carried out by the investigation agency of the International Crimes Tribunal. In conclusion, it has been asked by the learned prosecutor that the acts narrated in the formal charge, inclusive of the report of investigation, ostensibly constituted the offences under section 32A, 32A, 32G, 32H, 41, 42, 43 of the International Crimes Tribunal Act 1970. It has ardently been submitted by the learned prosecutor, Pranam Jivan Person, Mr. Tajul Islam, for doing the needful in accordance with the provisions of law, for bringing the accused under legal action by under legal action. Next parallel transpires that accused, amongst the accused, only one accused, Mr. Abdullah Al Mamun, has been arrested and is kept in custody. The remaining others, Sheikh Hasina and Asaduddin Al Farouk, Asaduddin Khan Kamal, are yet to be arrested. And therefore, warrant of arrest is required to be issued against them.
Next, second. On going through the charge, the report of investigation, and the other incidental documents and materials, that is evidences submitted there, and also in consideration of the submissions of the learned chief prosecutor and other learned prosecutors, and also taking all the attending facts and circumstances in relation to this matter, would you hold that if an official case has been established against the accused, so that they deserve to be proceeded against, whereupon we do hereby take cognizance of the offences under section 3 to A, comma, which sections were there? A, G, H, 41, 42, 43 of the International Crimes Tribunal Act 1973 against all the three accused. Full stop. Number 2. And that the case we registered and numbered as ICTBD case. Next second. That warrant of arrest be issued afresh against accused Sheikh Hasina and Ashaduজ্জামান Kamal, fixing Protodin. The regular date is fixed on 16th of June. That is after the vacation. So 16th July. June, this month. Fixing 16/6/2025 for report, for execution report, comma, for appearance of the accused, absconding accused, and also for protection of the accused in custody. Yes. Next, let a copy of this order. Let the warrant of arrest, inclusive of a copy of this order, be transmitted to the Inspector General of Police for doing the needful for causing arrest of the accused, absconding accused, for causing arrest of the absconding accused at his end. Next, the registrar will do the needful. Much obliged, Your Worship. Assami appeal Nothing. for proper application. মানে ওই অফেন্সের বর্ণনাটা যেখানে আসছে মানে ওইখানে ওই লাশ বার্নিং এর বিষয়টা বোধহয় একটু বাদ পড়ে গেছে, ওইটা একটু যাতে অ্যাড হয়ে যায়। কোন জায়গায় অফেন্সটা ক্যাটাগরিক্যালি এডিট করার সময় Much obliged, Your Worship. যদি মেইন অর্ডার। Much obliged, Your Worship. থ্যাংক ইউ ভেরি মাচ। Much obliged, Your Worship. My lord, I am grateful to one of our learned member of this tribunal. He is very sick, I know. My lord, তিনি তার কষ্ট, শারীরিক কষ্ট সত্ত্বেও উনি I am very much obliged to his lordship. Very much. Thank you.
you very much. Took the risk of coming and attending. Much appreciated. Thank you very much. Meeting